বাঁধা এবং চোখ বাঁধা, আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাঁধা থাকে, আবার চোখও যদি বাঁধা থাকে, তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল, আটকে নিয়ে যাচ্ছিল জোর করে, গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাঁধা অবস্থায়। তো হাত যেহেতু বাঁধা, আপনি চোখ খুলবেন কিভাবে? এটা আপনাদেরকে আজকে শেখানো হবে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব রসালাউদ্দিন, তো রসালাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাঁধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায়। আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন 10 বছর তিনি ভারতে ছিলেন। এই ভারতে থাকাকালীন আমরা মনে করি 1975 সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায়, সেখানে নিয়ে 6 বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং 1981 সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয়। তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষী যা আছে সবকিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা, যার পুরো নজির আমরা গেল 15 বছরে দেখেছি। তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি, এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য, এগুলো আমি খুঁজে তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন। সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই। সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন, সেই দেশে তাকে 10 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস, তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই, তো নতুন করে কারা কাজ করবে? এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায়, সেই কারণেই তারা তাকে 10 বছর রেখেছিলেন এবং সেখানে তিনি ট্রেন্ড আপ হয়েছেন। এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে। এই কথা তার না, এই কথা তাকে বলতে হবে। কারণ কি? এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন, সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরার পরে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই, বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্র্যাপ, সেই মেয়েকে দিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তাকে ধরা হয়েছে। ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সবকিছু তাদের শিখিয়ে দেওয়া, এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও সবকিছু তাদের হাতে আছে, সে চাইলেও এখান থেকে বের হতে পারবে না। আচ্ছা, এখন এটা আপনাদের সামনে আমার কোনো প্রমাণ নেই, আপনাদের বিশ্বাস করারও দরকার নাই, এটা আমার আলোচনার বিষয় না। আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যারাই তাকে তুলে নিয়ে গেছে, তার পরিবার, তিনি, গণমাধ্যম, সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি, তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন। কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে? তারা কি কোনো কথা বলেছিল আপনার সঙ্গে নিয়ে আসার সময় গাড়িতে করে? এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল, আমি জানি না। আচ্ছা, এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাধা ছিল, যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল, যেহেতু তারা পরিচয় দেন নাই। এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল। তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে। শুনি আমরা সেই নিউজের ক্লিপটা। 2015 সালের 10 মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শিলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। আচ্ছা, এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন, ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত, একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছেন। বাট তিনি ভারতে গিয়েছেন, ভারতে তাকে ফেলে দিয়ে আসা হয়েছে শিলংয়ে। সো আমরা, এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল, বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই। তার মানে
সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই। সো তার পরিবার জানলো কোথেকে? তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসেছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল, বাধা ছিল, তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন। আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি, তিনি সেটা অস্বীকার করেছেন। কেন অস্বীকার করেছেন? আরো কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন। আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কি হয়েছে? সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো, সালাউদ্দিন আহমেদ কি বলে শুনেন। ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা। পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই। আচ্ছা, উত্তরা থেকে ওনারে ধরলো, এরপরে আর ওনার কিছু মনে নাই। আমরা এটা বিশ্বাস করি, উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি। এবার চলেন অন্য আরো গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি। কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে, এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে, যার এক পাশে একটা নালার মতো ছিল, পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। রুফে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার দরজা, নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটু ফাঁকা ছিল। আচ্ছা দেখেন, কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না, কিছু মনে নাই, উত্তর থেকে ধরা পড়া কিছুই তার মনে নাই, বলতে পারবে না। আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন। এই জায়গাতেও সমস্যা আছে। ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নেই, তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল, তো বাংলাদেশ তারা তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি, গাড়িতে বাই রোডে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয়, ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন, ঢাকায় ছিলেন, ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টায় আপনার যাওয়া সম্ভব? তারপরে এটা আমরা খুবই মানে বড় বিষয় নিয়ে আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম, নিয়ে যাওয়া হলো। মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া হলো, তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি, ওই পারে থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো। তারপরে কি হলো? শিলং এর একটা জায়গা, চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে। কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন, আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না, আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে, আমার অবস্থা দেখে। তখন তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেওয়া বক্তব্য যে তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে, তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে, বর্ডার দিয়ে আবার কাঁটাতার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন, গিয়ে তারপরে লোকজন তারা দেখে চিনতে পারেন নাই, তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন, রাইট? এটাই তো বললো, তাই না? শুনলেন, গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো, এসে তারপরে তার হাত পা চোখ টুক খুললো, খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল। বিশ্বাস করলাম এইটুকু। তবে চলেন আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি। যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল, ওখানে ভ্রাম্যমাণ পুলিশ টিম ছিল। তারা প্রথমে আমার শারীরিক অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখে, আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, সিভিল হসপিটাল নাম। একটু আগে কি শুনলেন? ওনাকে মানুষজন এসে উদ্ধার করলো, কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে। এখন আবার কি হলো? এখন আবার পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল, তারপরে নিয়ে গেল হসপিটাল, মানুষজনের কোনো নেই। আচ্ছা, আরেকটু বক্তব্য শুনি, আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা, ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে
নামানোর পরে কি হলো, একদম সাথে সাথে কি হলো শোনেন একটু। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি, এই কথাটুকু আরো একবার শুনি। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আচ্ছা, এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানেন? ওনার হাত বাঁধা, চোখও বাঁধা। আচ্ছা, হাত বাঁধা, ওনাকে ফেলে দিয়ে গেল, তা আপনি চোখ খুললেন কেমনে? আপনার হাত তো বাঁধা, হাত দিয়ে তো আপনাকে চোখ খুলতে হবে, আপনি হাত বাঁধা আপনি চোখটা খুলে ফেললেন, এটা কি সম্ভব? এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সবকিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম রোল প্লে করেছেন। পুরো ঘটনাতে তিনি এই যে ভিকটিম সেজেছেন, তিনি আসলে কিছুই না। এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা আছে, এটা প্রমাণ করি চলেন আমরা। সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেনই, যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন। আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন করবেন, মানে আটক হবেন, আপনার হাত করা পড়ার সাথে সাথে প্রথম কাজই হবে হাত করায়। আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন, নিউজগুলো দেখবেন, কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পড়ানো হয় নাই। সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি, চেহারা তো সুন্দর, চকলেট বয়, তো মোটামুটি, কিন্তু কোনো জায়গায় তারা হাত করা পড়ানো হয়নি। কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল। আচ্ছা, আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে, ট্রায়াল চলছে, পরে কি হবে। তারপরে কি হলো? সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই, পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে, তিনারে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন, তিনি ওইখানে পড়ে থাকলেন, কোনো কিছু তো নাই। তাহলে এটা তো অপরাধ। সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না। সালাউদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল? শুনুন, আমরা শুনি যে কি হয়েছিল তার। অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল, কেন পেয়ে গেল, কিভাবে পেয়ে গেল? আমার এক ছোট ভাই, আমাদের এক সাংবাদিক, ওর নাম হচ্ছে আহাদ। তো আহাদ সময় টেলিভিশনে কাজ করতো এক সময়, এখনো এখানে থাকে। তো ও আমাকে বললো যে ভাই এই ব্যাপার, আমি সেখানে গিয়েছিলাম। আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম, ওর আইনজীবী বললো যে এইখানে এই মামলায় 3 থেকে 5 বছরের নিচে সাজা হবে না, এটা ওকে খাটতেই হবে, আমাদের এখানে কিছুই করণীয় নাই। যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই, সেটা অপরাধ, এখানে কোনো কিছু করণীয় নাই। কিন্তু সময় টিভি সেই নিউজটাও আছে, আমরা নিউজটা শুনি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে। ভারতে অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট 1946-এর 14 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আমি বিং পাবলিক প্রসিকিউটর, আমার আর্গুমেন্ট আমি চাইবো যে 5 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাদ, এবং আহাদ সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল, সেই বাসার ধরনটাও, সেই বাসাতে গিয়েছিল, সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসছে। আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল। আমার যতটুকু মনে পড়ছে 2016 সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে। সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু, তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম, যে বাড়িতে তিনি থাকেন। সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি, যেটা বাংলো বাড়ি। আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি। সেই বাড়িতে তিনি থাকতেন, কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি। আমি যতটুকু মনে পড়ছে 12টা বা 1টার দিকে গিয়েছিলাম।
তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলী যিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই, এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতে বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন, বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন, সে কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা হতে পারে সেই দেশে, এবং ভারতের আইন অনুযায়ী তার 3 থেকে 5 বছরের সাজা হতে পারে। আহাদ যখন আইনজীবীর সাথে কথা বলে, সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে। এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপর সাজা হলো না কেন সেটা জানে না।